এক প্লেট ভাতের আশায় 12 বছর বয়সে চাচার ঘরের মেঝেতে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। কিন্তু তারা কখনো এটা বলতো না। তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে চলে আসতাম, আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার উপরের আকাশটা যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্ত মাংসের আপন চাচা রাতারাতি কেমন যেন বড়লোক হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি কদিন পর থেকে আমাদের দিকে ফিরেও তাকাতেন না। মার আমার জীবনের কষ্টের দিনগুলো ঠিক তখন থেকে শুরু। ক্ষুধা জিনিসটা বড় বালাই। 12 বছরের একটা বাচ্চার পেট তো আর বুঝে না যে তার বাবা নেই, ঘরে চাল নেই। সকাল থেকে পেটে একটা দানাও পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চোচো করতো, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে থাকায় আমার একটা চেনা বাহানা ছিল, টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি ঘরে রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলতো, আর আমি এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকতাম। আমার চোখে টিভির পর্দা থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিলে সাজানো হবে। একটু পরে চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচাতো ভাই বোনেরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। তারা আমার সামনে আয়েশ করে করে খাবার খেতেন। চিবানোর শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটিবারের জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান, ভাত খা কয়টা, সকাল থেকে তো না খেয়ে বসে আছিস। না, তারা কেউ এই কথা কোনোদিনই বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে শুকনো থুতু গিলতাম, আর মনে মনে ভাবতাম, কেউ একজন অন্তত ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত। তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা একদলা ভাতও বাড়িয়ে দিতেন না। যখন বুঝতাম আর কোনো আশা নেই, তখন তীব্র এক মন খারাপ আর চোখের জল নিয়ে গুটিসুটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙ্গা ঘরের বারান্দায় এসে বসে থাকতাম। মা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করতে যেতেন সকালবেলা। দুপুর করিয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে, কখন মা ফিরবে। মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচড়ে করে কোনো বাটিতে বা কোনো মানুষের বাড়ি থেকে বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে কোনো এক লোকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন, আর আমি গুড়গাসে গিলতাম। এরই মধ্যে মাঝে মধ্যে একটু আনন্দের আলো আসতো। আমার বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলে ডেকে বলতেন, সোহান, এদিকে আয়, এই নে মিষ্টি খা, ফল খা। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো, এই পৃথিবীতে মা ছাড়া আমিও বোধ হয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরে ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল, আর সেই সাথে চাচার ঘর থেকে আমার এই সামান্য ভাগ্যটুকু চিরতরে বন্ধ হয়ে গেল। দিন তো আর থেমে থাকে না। ক্ষুধা আর অপমানকে সঙ্গী করে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। শরীরে একটু শক্তি আসতে আমি আর মায়ের উপর পুরো বোঝা হয়ে থাকতে চাইলাম না। গ্রামের মানুষের জমিতে, হাটে বাজারে ছোটখাটো টুকটাক কাজ করে দিতে লাগলাম। কেউ 20 টাকা দেয়, কেউ খুশি হয়ে দুটো খেতে দেয়। এভাবে আমার আর মা ছেলে টানাটানি সংসার কোনো মতে চলতে লাগলো। কষ্টের দিনগুলোর মধ্যে আমি কৌশল পেরিয়ে একটু একটু করে তরতাজা তরুণ হয়ে উঠেছি। ঠিক এইরকম এক সময় দিনের দুপুরে চাচার বাড়িতে এক বিশাল শোরগোল। শহর থেকে চাচির বড় বোন তার স্বামী আর ছেলে মেয়েদের নিয়ে বেড়াতে এসেছে। ধনী আত্মীয়, তাই চাচার বাড়িতে এলাহি কাণ্ড। বাজার থেকে রুই মাছ, খাসির মাংস, পোলাওয়ের চাল সব আনা হয়েছে। হঠাৎ চাচি আমাদের ঘরের সামনে এসে মাকে ডেকে বললেন, ও সোহানের মা, ঘরে মেহমান আসছে, একলা হাতে সব রাঁধতে পারতেছি না, একটু এসে হাত লাগাও তো। মা আমার চিরকালে সরল ও পরোপকারী। চাচির ডাক শুনে মা নিজের ঘর থেকে কাজ ফেলে এক চিলতে হাসি নিয়ে চলে গেলেন চাচার রান্নাঘরে। মা পোলাও চালালেন, খাসির মাংস কষাতে লাগলেন। মাংস কষানো সেই স্বর্গীয় সুবাস আমার ঘর পর্যন্ত আসছিল। রান্নাঘরে মা হাসি মুখে চাচির সাথে কাজ করছেন, আর সুস্বাদু সব পদ রাঁধছেন। দূর থেকে মায়ের সেই রান্নার দৃশ্য দেখে আমার মনে এক চিলতে আশার আলো জাগলো। আমি ভাবলাম, মা যখন নিজের হাতে একটু ভালো রান্না করছেন, চাচি নিশ্চয়ই খুশি হয়ে আমাদের মা ছেলেকে একটু খেতে দেবে। অন্তত মেহমানরা খাওয়ার পর মা আর আমার পাতে একটু মাংস পোড়াও তো জুটবে। টানা কয়েকটা দিন ধরে ভালো কোনো খাবার পেটে পড়েনি। খাসির মাংসের সেই সুবাসে আমার জিভে জল চলে এলো। আমি আর লোভ সামলাতে পারলাম না। পা টিপে টিপে রান্নাঘরের পেছনে গিয়ে দাঁড়ালাম। চাচি তখন অন্য ঘরে মেহমানের সাথে কথা বলতে ব্যস্ত। মা একা একা মাংসের ডেকচি নাড়ছেন। আমি চুপি চুপি রান্নাঘরের ভেতরে ঢুকে মায়ের শাড়ির আঁচল টানলাম। ফিস ফিস করে বললাম, আম্মা, আমার এক টুকরো মাংস দাও না এখান থেকে,
খুব ক্ষুধা লাগছে আম্মা, একটুখানি দাও। মা আমার কথা শুনে চমকে উঠলেন। ওনার চোখ দুটো ভয় আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। মা হড়বড় করে চারপাশে দেখে নিয়ে আমার হাতটা চেপে ধরে সরাসরি না করে দিলেন। হায় হায় বাজান, এগুলো বলিস না এখন। তোর শাশি যদি দেখে তুই এখান থেকে মাংস খাচ্ছিস তাহলে আর রেহাই থাকবে না, আমাদের পিঠের চামড়া তুলে নেবে। যা এখান থেকে, পরে দেখবো। কিন্তু ক্ষুধার তো 12-13 বছরের জেদের কাছে তখন মায়ের ভয় হেরে গেল। আমি মায়ের বারণ শুনলাম না। ডেক্সির পাশে একটা বাটিতে কষানো মাংসের কয়েকটা টুকরো রাখা ছিল মেহমানদের জন্য। আমি মায়ের চোখের তোয়াক্কা না করে লোভ সামলাতে না পেরে চট করে হাত বাড়িয়ে সেখান থেকে এক টুকরো মাংস তুলে নিলাম। মা না না করে ওঠার আগে আমি সেই মাংসের টুকরোটা মুখে পড়ে দিলাম। মাংসের স্বাদটা জিহ্বার লাগার সাথে সাথে আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি। কিন্তু সেই সুখ মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল। ওরে চোরের দল, ঘর তো না চোরের আস্তানা বানাইছে। হঠাৎ দরজায় গোড়া থেকে এক তীক্ষ্ণ চিৎকার পুরো বাড়ি কেঁপে উঠলো। আমি চমকে তাকিয়ে দেখি চাচি দরজায় দাঁড়িয়ে আছেন। ওনার চোখ দুটো রাগে লাল আর মুখটা হিংস্র দেখালো। চাচি এক মুহূর্ত সময় নষ্ট না করে রান্নাঘর থেকে আমার হাতটা ঝটকা মেরে ধরলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, চোরের ঘরের চোর, যেমন মা তেমন তার পোলা। নিজে তো চোর, এখন পোলারও চুরি করে মাংস খাওয়ানো শিখাইতেছে। মানুষের বাড়ি মেহমানের খাবার চুরি করতে তোর লজ্জা লাগে না? মায়ের মুখটা পলকে ফ্যাকাশে হয়ে গেল। মা হাত জোর করে কাঁদতে কাঁদতে বলেন, আপা আমার পোলাটারে বইকেন না, ও ছোট মানুষ, লোভ সামলাইতে পারে না, ও চুরি করে নাই আপা। কিন্তু চাচি তখন থামার পাত্র নন। তিনি উঠে গিয়ে চিৎকার করে চাচাকে শোনানোর জন্য বলতে লাগলেন, সবাই এসে দেখে যাও, চোরের মা ছেলেকে চুরি করে মাংস খাওয়াচ্ছে। এদের ঘরে আশ্রয় দেওয়াই আমার ভুল হয়েছে। মুখের ভেতরে সেই মাংসের টুকরোটা তখন আমার কাছে বিষের মতো লাগছিল। আমার চোখের সামনে আমার মায়ের আঁচলটা অপমানে কাঁপতে লাগলো। চাচির সেই বিষাক্ত চিৎকার আর অপমানের তীরগুলো সেদিন শুধু আমার কানে নয়, সোজা এসে লেগেছিল 12-13 বছরের একটা বাচ্চার কলিজায়। মুখের ভেতর থাকা মাংসের অমৃত টুকরোটা মুহূর্তের মধ্যে যেন কয়লার মতো তেতো আর বিষাক্ত হয়ে গেল। আমি গিলতেও পারছিলাম না, ফেলতেও পারছিলাম না। চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছিল। চাচার মেহমানরা যখন উঠোনে এসে আমার দিকে ঘৃণার চোখে তাকাচ্ছিলেন, তখন মনে হচ্ছিল মাটি দুটো ভাগ হয়ে যাক, আমি তাতে চোর সেজে চিরতরে হারিয়ে যাই। মা সেদিন চাচির পায়ে ধরতে বাকি রেখেছিলেন, কিন্তু তাদের মন গলেনি। মেহমানদের সামনে আমাদের চোর অপবাদ দিয়ে মায়ের হাতে রান্না করা সেই মাংস পোলাও তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমাদের কপালে জোটেনি। উল্টো ধাক্কা দিয়ে আমাদের উঠোনে বের করে দেওয়া হয়েছিল। সেদিন বিকালে নিজের ভাঙা ঘরের মেঝেতে শুয়ে ছটফট করতে করতে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম, এই দুনিয়ায় অভাবের চেয়ে বড় কোনো পাপ নেই, আর গরিবের আত্মসম্মান বলতে কিছু থাকতে নেই। চোখের পানি মুছতে মুছতে নিজের অবুঝ মনটাকে শক্ত করে বেঁধে ফেলেছিলাম। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই অপমানের সুদ আমি নেবই, তবে মারামারি করে নয়, নিজেদের ভাগ্য বদলে। দিন গেল, মাস গেল, বছর কেটে গেল। ক্ষুধার অপমানকে পিঠের চামড়ায় সয়ে নিয়ে আমি একটু একটু করে তরতাজা এক তরুণে পরিণত হলাম। কৈশোরের সেই হাড্ডিসার সোহান এখন শক্ত সামর্থ্য যুবক। কিন্তু গ্রামের মাটিতে দিনমজুরি করে বা হাটে বাজারে ছোটখাটো কাজ করে সচ্ছলতা আসছিল না। কেবল কোনো মতে মা ছেলের 2 বেলার 2 মুঠো ভাত জুটত। কিন্তু আমার স্বপ্ন তো শুধু বেঁচে থাকা ছিল না, আমার স্বপ্ন ছিল মায়ের মুখে চওড়া হাসি ফুটানো, মাথা উঁচু করে বাঁচা। আর তার জন্য প্রয়োজন ছিল বড় কোনো সুযোগের। ঠিক তখনই গ্রামের এক দালালের মাধ্যমে জানতে পারলাম প্রবাসে যাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু তার জন্য দরকার অনেকগুলো টাকা। আমাদের মতো নিঃস্ব মানুষের কাছে তত টাকা কোথায়? একমাত্র সম্বল ছিল বাবার রেখে যাওয়া আমাদের এই ভাঙা ভিটে মাটিটুকু। বুকের ভেতরটা হু হু করে উঠলেও চোখের সামনে ভেসে উঠছিল অতীতের সেই নিবরণ নির্মম অপমান। সিদ্ধান্ত নিলাম, এই বাড়ি আমি বিক্রি করে দেব। সবচেয়ে বড় পরিহাস কি জানেন? যে চাচা আমাদের এক লোকমা ভাতের জন্য তাড়িয়ে দিয়েছিল, সেই চাচা আমাদের এই নিরুপায় অবস্থায় সুযোগ নিতে সবার আগে গিয়েলেন। তিনি জানতেন এই মুহূর্তে টাকাটা আমাদের কতটা জরুরি, তাই বাজারের দামের চেয়ে অর্ধেক দামে আমাদের মাথা গোজা শেষ আশ্রয়টুকু কিনে নিতে চাইলেন। জমি রেজিস্ট্রির দিন চাচা যখন থরে থরে টাকার বান্ডিল আমার সামনে রাখছিলেন, ওনার চোখে মুখে ছিল এক কুৎসিত জয়ের আনন্দ। আমি টাকার দিকে তাকাইনি, আমি তাকিয়েছিলাম চাচার চোখের দিকে। মনে মনে বললাম, চাচা আজ আপনি আমাদের ঘরটা কিনে নিলেন ঠিকই, কিন্তু সেদিন যে আমাদের আত্মসম্মান ধুলোয় মুছে দিয়েছিলেন তা কিনতে পারলেন না। অবশেষে চলে এলো সেই দিন, প্রবাসে যাওয়ার দিন। ব্যাগপত্র গুছিয়ে যখন উঠোনে এসে দাঁড়ালাম, তখন চারপাশটা কেমন যেন অচেনা লাগছিল। এই মাটিতে আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে আমার ক্ষুধার্ত শৈশবের কান্না। মা সকাল থেকে ঘরের কোণে বসে ফুপিয়ে কাঁদছিলেন। আমি যখন মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম, মা নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। 2 হাতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। মায়ের চোখের গরম জল আমার কাঁধ ভিজিয়ে দিচ্ছিল। মা কাঁদতে কাঁদতে বললেন, বাজান রে, আমার বুকটা যে খালি হয়ে যাচ্ছে, তুই ছাড়া এই দুনিয়া আমার আর কে আছে রে বাবা।
অচেনা অজানা দেশে যাচ্ছিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস বাজান। মায়ের সেই কান্না আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি মায়ের চোখের জল মুছে দিয়ে ওনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলাম। মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, কেঁদো না আম্মা। তোমার এই ছেলেরে ওরা এক টুকরো মাংসের জন্য চোর বানিয়েছিল, এক প্লেট ভাতের জন্য ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছিল। আমি যাচ্ছি আমাদের ভাগ্য বদলাতে, তুমি শুধু দোয়া করো আমি যেন বুক ফুলিয়ে আবার তোমার বুকে ফিরে আসতে পারি। তখন এই গ্রাম দেখবে সোহান কি করতে পারে। মাকে বাবার এক দূর সম্পর্কের ভালো আত্মীয়র জিম্বায় রেখে ব্যাগটা কাঁধে তুলে নিলাম, আর পেছন ফিরে তাকাইনি। রওনা হলাম এক বুক সব